পাঠ করছি আজদাহা, লেখনতে সাবিলা সাবি, পর্ব সংখ্যা 13। রাত গভীর হয়ে আসে, অন্ধকারের চারপাশে বিরূপ নীরবতা বিরাজ করে। ফিওনা বিছানায় কষ্টে গা গুটিয়ে শুয়েছিল। অনুভূতিহীনতার মধ্যে তার শরীরের প্রতিটি অংশ অসহ্য যন্ত্রণা, ব্যথা দান বেঁধে আছে। মাথায় অসহ্য চাপ অনুভব করছে, যেন সমস্ত পৃথিবী তার ওপর ভারী হয়ে পড়েছে। ক্ষুধার্ত পেটের গুঞ্জনে তার সারা শরীর কাঁপছে, যেন জীবনের সংকট বুঝিয়ে দিচ্ছে। হঠাৎ নির্জন গভীর রাতে অন্ধকারে কারো আগমন ঘটে রুমের ভিতরে। ফিওনা অবাক হয়ে চোখ মেলে, অস্পষ্ট কায়ায় ছায়ার মতো কিছু দেখতে পেল। সেই ছায়া হাতে খাবার। আজকে জ্যাসপার ভারী কিছু খাবার নিয়ে এসেছে। তীব্র ক্ষুধায় বুকের ভেতর কষ্ট অনুভব করলেও সে উঠতে পারেনি। জ্যাসপার অদ্ভুতভাবে তার দুর্বলতার দিকে তাকায়, মনে মনে বলল, উফ, দুর্বল মানবী। তার কণ্ঠস্বর যেন কঠোর হৃদয়ের প্রতিবিম্ব। অথচ এদিকে তার শরীরের অবস্থা দেখলে মনে হয় ফিওনার অস্তিত্ব প্রায় নিঃশেষ হয়ে আসছে। খাবার এবং পানি টেবিলে রেখে সে পুনরায় চলে যায়, যেন তার নিজের দায়িত্ব শেষ হয়েছে। খাবারটি যেন ফিওনার জন্য এক অনুপ্রেরণা। পেটের খিদের তীব্রতা চরম সীমায় পৌঁছেছে, কিন্তু জ্যাসপারের আগমন কেবল তার দুর্বলতাকে জাগিয়ে তোলে। টেবিলে খাবার রেখে যাওয়ার সেই কঠিন বাস্তবতা তার কাছে যেন প্রতীক। সে অস্তিত্বটি প্রায় ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। রাত প্রায় সকালের আলো ধীরে ধীরে ঘরের ভেতরে প্রবেশ করতে শুরু করে। মিস্টার চেন সিং তখনও গভীর চিন্তায় নিমজ্জিত। ল্যাবের টেবিলে একাকী বসে আছেন, তার চোখে ক্লান্তির ছাপ, কিন্তু মন এখনো অটুট। প্রিয় নাতনি উদ্ধারের প্রচেষ্টা তাকে প্রতিটি মুহূর্ত গ্রাস করছে। বারবার বিভিন্ন ডেটা পরীক্ষা করছেন, কোথাও যদি কোনো সূত্র খুঁজে পান। এই সময় হসপিটাল থেকে খবর এলো মিস্টার ঝাং রিলিজ দেওয়া সময় হয়েছে, কিন্তু মিস্টার চেন সিং তাকে এখনো বাসায় ফিরিয়ে নিতে চান না। মিস্টার ঝাং এর কিছুদিন আরো বিশ্রাম করা দরকার। নিজের মনের সঙ্গে যুদ্ধ করে বলে উঠলেন তিনি, হসপিটালে রাখতে হবে। মিস্টার ঝাং এর নার্সরাই যত্ন নেবে, তার নিজের হাতে এখন কোনো সময় নেই, কারণ পরিস্থিতি ক্রমে জটিলতর হয়ে উঠছে। অন্যদিকে পিকিং ইউনিভার্সিটির ক্যাম্পাসে লিয়া আর লিন একই ক্লাসরুমে বসে আছে। দুজনেই ফিওনার অনুপস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ফিওনা কেন কদিন ধরে ভার্সিটি আসছে না, তার কোনো খবর নেই। দুজন চোখে চোখ পড়তে যেন এক নীরব সংকল্প হলো, আমরা ফিওনার বাসায় যাব। লিয়া স্থির কণ্ঠে বলল। লিন মাথা নাড়ল সম্মতি জানিয়ে। হ্যাঁ, ওর খোঁজ নেওয়া জরুরি। এদিকে সকালে নরম আলোয় ধীরে ধীরে ফিওনা চোখ মুখে এসে পড়ল। দীর্ঘশ্বাস ফেলে সে ধীরে ধীরে চোখ খুলে। প্রতিটি পেশি এবং প্রতিটি অস্থি যেন অবশ হয়ে আসছে। মাথা ভারী লাগছে, শরীরে গভীর ব্যথা। আস্তে করে উঠে বসার চেষ্টা করে, তবে যেন প্রতিটি নড়াচড়ায় কষ্টে। তার মধ্যে ভেতরকার যুদ্ধ যেন আরো গভীর হলো। ফিওনা নিজের চারপাশে তাকে কোনো উপায় খুঁজতে চেষ্টা করে, কিন্তু নিজেকে যতটাই নিঃস্ব অনুভব করছে যে এই মুহূর্তের জন্য সবকিছু স্থির হয়ে যায়। জ্যাসপার মাত্রই কোনো দূরবর্তী জায়গা থেকে ফিরে এসেছে। গ্লাস হাউসের গভীর নীরবতা যেন তাকে ঘিরে ধরেছে। ক্লান্ত দেহ নিয়ে সোজা নিজের রুমে প্রবেশ করলে, কিন্তু মাথায় কিছু অস্থির চিন্তা কিলবিল করলে। দীর্ঘ সময় রুমের এক কোণে স্থির দাঁড়িয়ে রইল, চিন্তার জালে আবদ্ধ। কি যেন একটা ঠিক মিলছে না। আচমকায় উঠে দাঁড়ালো, যেন মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ফলমূল আর পানির বোতল নিয়ে পুনরায় ফিওনার রুমের দিকে পা বাড়াল। দরজায় হালকা শব্দ করে স্লাইডিং হয়ে গেল। ধীরে ধীরে রুমের ভেতরে প্রবেশ করলো। ফিওনা বিছানার এক কোণে পেট চেপে গুটি মেরে বসে আছে। তার শরীরের ভঙ্গিতে দুর্বলতার ছাপ স্পষ্ট, কিন্তু জ্যাসপারের দৃষ্টি সরাসরি
তার দিকে নয়, বরং বিছানার সাদা চাদরে আটকে গেল। সফেদ রঙের চাদরের জায়গায় জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ স্পষ্ট। জ্যাসপারের ভ্রু কুঁচকে গেল। সে কিছুক্ষণ রক্তের দাগগুলো পরীক্ষা করে দেখল। চিন্তিত গলায় বলল, এটা কিসের রক্ত? ফিওনা তার দুর্বল হাত দিয়ে পেট চেপে ধরে থাকলো। কোনো উত্তর দেওয়ার শক্তি যেন তার নেই। মুখ বুজে আছে, দেহটা কাঁপছে। জ্যাসপারের মনে একটু ধাক্কা দিল। যতদূর মনে আছে, কাল রাতে ফিওনা এমন কোনো আঘাত করেনি যাতে রক্ত ঝরেছে। তুমি রক্তে চাদর ভরে আছে কেন? তার কণ্ঠে চিন্তার মিশ্রণ। তোমাকে আমি তো সেরকম কিছুই করিনি যাতে এমনটা হয়। ফিওনা কষ্টে ফিসফিস করে বলল, আমি জানি না, আমার মনে হচ্ছে আমি অসুস্থ। জ্যাসপার চিন্তা যেন আরো জটিল হয়ে উঠল। এদিকে তার ভেতরে ক্রোধ, অন্যদিকে ফিওনার দুর্বলতা তাকে কেমন অস্বস্তিতে ফেলছে। জ্যাসপার ফল এবং পানি টেবিলে রেখে দ্রুত ফিওনার দিকে এগিয়ে গেল। শক্ত হাতে টেকে বিছানায় টেনে নামালো। ফিওনা এতটাই দুর্বল যে কোনো প্রতিরোধ করতে পারল না। জ্যাসপার তার চোখে গভীর দৃষ্টি নিয়ে একটুখানি স্থির হলো। সে পর্যবেক্ষণ করছে কোথায় সেই ক্ষত, কোথা থেকে রক্ত বের হচ্ছে। রক্ত যদি এভাবে অব্যর্থভাবে ঝরতে থাকে তবে ফিওনা মারা যাবে, আর ফিওনা মারা গেলে তার পরিকল্পনা সম্পূর্ণ ভেস্তে যেতে পারে। ফিওনার শরীরটা ঘুরিয়ে পেছনে দিকে খুঁজতে লাগলো। হঠাৎ তার চোখ পড়ল সাদা স্কার্টের পেছনের দিকটা ভিজে গেছে রক্তে। তার কপালে ভাঁজ পড়ল, চোখে বিরক্তির ছাপ। কিছু বুঝতে পারছে না। সে তো মনে করতে পারছে না ফিওনা এমন কোনো আঘাত করেছে নাকি যাতে এমন ক্ষত হতে পারে। ফিওনা আবার নিজের দিকে ঘুরিয়ে নিল। দৃঢ় কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আমি তো কাল রাতে তোমায় এমন কিছু আঘাত করিনি যাতে থেকে রক্ত ঝরবে, তবে এটা কিভাবে হলো? ফিওনা কোনো উত্তর দিল না। মাথা নিচু করে নিস্তব্ধ হয়ে থাকলো। তার ক্লান্ত চোখ মাটির দিকে স্থির হয়ে আছে, যেন সমস্ত কথা তার গলায় আটকে গেছে। জ্যাসপার বিরক্তি কণ্ঠে ধমকে উঠল, শুনছো না আমি কি বলছি? উত্তর দাও। এভাবে চুপ করে থাকলে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। তুমি কি সুইসাইড করার চেষ্টা করেছিলে? এই ঘরে তো তেমন কিছু ছিল না যা দিয়ে তুমি সুইসাইড করবে। ফিওনা ধীরে ধীরে মাথা তুলে তাকালো। তার ক্লান্ত দৃষ্টিতে জ্যাসপারের মুখে যেন আরো বড় বড় হয়ে ধাক্কা পড়ছে। জ্যাসপারের চোখে তীব্র কৌতূহল। ফিওনা কষ্টে কথা বলতে শুরু করলো, ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আসলে আমার পিরিয়ড হয়েছে। কথা বলে ফিওনা মুখ কেমন সংকোচ দেখা দিল, চোখ বন্ধ করে ফেলল, যেন লজ্জায় ভার সহ্য করতে পারছে না। জ্যাসপার কিছুক্ষণ তাকিয়ে রইল। তার ভ্রু আরো কুঁচকে গেল। পিরিয়ড, এটা আবার কি? ফিওনা চোখ বড় হয়ে গেল। বিস্ময় মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি জানো না? না জানলে কি আর জিজ্ঞেস করতাম? ফিওনা কিছুটা বিব্রত হয়ে ধীরে ধীরে বললে, এটা মেয়েদের হয়। জ্যাসপার তার কথা কিছুই বুঝতে পারল না। মুখে বিরক্তির ছাপ ফুটে খাবার রেখে দ্রুত চলে গেল। ফিওনা কয়েকবার পেছন থেকে জ্যাসপারকে ডাকলো, কিন্তু জ্যাসপার কোনো সাড়া দিল না, একবার ফিরেও তাকালো না। ফিওনা বিষণ্ণ হয়ে পুনরায় বিছানায় গুটিসুটি মেরে বসে রইল। শীতল নির্জন ঘরে বাতাসের নিঃশ্বাসটাও যেন ওর অনুভূতিগুলোকে আরো ভারাক্রান্ত করে তুলছে। রুমে শুধু একটা ছোট বাথরুম আছে, যার মধ্যে মাত্র একটি কমোড। গোসলের কোনো ব্যবস্থা নেই সেখানে। এই নিঃসঙ্গ বন্দিদশায় শারীরিক এবং মানসিক ক্লান্তি তাকে আরো অবসন্ন করে তুলছে। এদিকে জ্যাসপার দ্রুত লিভিং রুমে প্রবেশ করলো। তার মুখে চিন্তার ছাপ। সে থারিনিয়াস এবং আলবিরাকে ডাকার জন্য সংকেত দিল। তারা দুজন তাৎক্ষণিক হাজির হল, মুখে ধোঁয়াশা মাখা ভাব। জ্যাসপার গভীর দৃষ্টি নিয়ে তাদের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আচ্ছা পিরিয়ড কি? তোমাদের কেউ কি এ সম্পর্কে কিছু জানো? থ্যারিনিয়াস আর আলবিরা একে অপরের দিকে তাকিয়ে বিস্ময়ে ঠোঁট কামড়ালো। থ্যারিনিয়াস ধীর স্বরে বলল, প্রিন্স অ্যারিজিন, আপনি কোন বিষয়ে কথা বলছেন? আমরা তো কিছু বুঝতে পারছি না। জ্যাসপার বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। তার মনে
সন্দেহ। সে আলভিরার দিকে ঘুরল। আচ্ছা, যেহেতু এটা মেয়েদের হয়, তোমার তো জানার কথা। আলভিরা, তুমি কি কিছু জানো? আলভিরা মাথা ঝাঁকালো। প্রিন্স, আমি কিছু জানি না। আমার তো এমন কোনো অভিজ্ঞতা হয়নি। জ্যাসপার হতবুদ্ধি হয়ে ভাবতে থাকলো। চারপাশে কারোর কাছ থেকে কোনো তথ্য আসা নেই দেখে সে মনস্থির করলো। এই মুহূর্তের জন্য গভীর চিন্তায় নিমগ্ন হলো। তারপরে ধীর পদক্ষেপে নিজের ল্যাবের দিকে রওনা দিল। ল্যাবে পৌঁছে প্রযুক্তি আলোতে তার চোখে সুরের ছটা পড়ল। সে দ্রুত টার্মিনাল চালু করলো, নিজে থেকে ফাইল অনুসন্ধান করলো পিরিয়ড শব্দের সম্পর্কে তথ্য জানতে। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে বুঝতে পারল মানুষের জীবনে নারীদের জন্য মাসিক সংক্রান্ত এই চক্র অত্যন্ত প্রাকৃতিক, কিন্তু তার অভিজ্ঞতা কিংবা ধারণার বাইরে। এই ধারণা তাকে নতুন এক প্রশ্নের দিকে ঠেলে দিল। এই জৈবিক বাস্তবতা যা এতটাই স্বাভাবিক যে কি আদৌ মানব জীবনের সরলতাকে কখনো অনুভব করেছে? জ্যাসপার দীর্ঘশ্বাস ফেলল, টার্মিনাল থেকে চোখ সরিয়ে। এই মানব জাতির জীবন আর কত জটিলতা আছে কে জানে। সে বিরক্তির স্বরে বলে উঠল, মানুষের শরীরে এই প্রাকৃতিক প্রক্রিয়া যা তার কাছে এতটাই অপরিচিত এখন এক নতুন ধাঁধার মধ্যে তার সামনে দাঁড়িয়ে আছে। তবে এই মুহূর্তে ফিওনা যন্ত্রণাগ্রস্ত অবস্থায় মস্তিষ্ক থেকে মুছে ফেলতে পারছে না। যন্ত্রণা সম্পর্কে আরও জানতে পেরে কিভাবে সেই যন্ত্রণা লাঘব করা যায় সেই নির্দেশনাগুলো পড়ে জ্যাসপার মনে মনে সিদ্ধান্ত নিল ফিওনার এই মুহূর্তে প্রয়োজনীয় জিনিস দরকার। সে জানে তার পরিকল্পনা টিকিয়ে রাখতে ফিওনার সুস্থ থাকা অত্যাবশ্যক। জ্যাসপার ল্যাবের শেলফগুলো তন্ন ঘুরে কিছু পেল না। মানুষের এমন অদ্ভুত সমস্যার জন্য কোনো প্রস্তুতি তার ছিল না। হতাশ মনে গ্লাস হাউসে ফিরে আসার পর সে দ্রুত আলভিরাকে ডেকে পাঠালো। আলভিরা গম্ভীর স্বরে জ্যাসপার ডাক দিল, প্রিন্স, আপনি আমাকে ডেকেছেন? আলভিরা অবাক হয়ে এগিয়ে এলো। তুমি শহরের দিকে যাও, পিরিয়ডের জন্য যা যা লাগে যেমন প্যাড আর কিছু ওসব দ্রুত নিয়ে এসো। আলভিরা একটু বিভ্রান্ত হলেও কিছু না বলেই মাথা নেড়ে সম্মতি জানালো। তার জানা ছিল না মানুষের প্রক্রিয়ার ব্যাপারে, কিন্তু প্রিন্স নির্দেশন মেনে দ্রুত রওনা দিল। জ্যাসপার মনে মনে ভাবল, এই জটিলতা, এই মানব জাতির জীবনে এত জটিলতা। মিস্টার চেন সিং ল্যাবে একাকী বসে আছেন, চিন্তার ভারে ক্লান্ত, কিন্তু আজ তার সিদ্ধান্ত দৃঢ়। দিন যত গড়াচ্ছে তার ওয়াংলির সঙ্গে মুখোমুখি বসে থাকার বলার প্রয়োজন অনুভব করছে। তিনি জানেন এথিরিয়নকে মুক্তি না দিলে জ্যাসপারের প্রতিশোধ আর বেশি দিন ঠেকানো যাবে না। কিন্তু হৃদয়ের গোপন কোণে একটাই চিন্তা ঘুরছে, তার প্রিয় নাতনি ফিওনার নিরাপত্তা। পৃথিবীর সমস্ত ক্ষমতা, গবেষণা আর আবিষ্কার তার কাছে মূল্যহীন হয়ে পড়েছে, কারণ ফিওনা তার জীবনের শেষ আশ্রয়। অথচ এখন এই দুঃসময়ে জ্যাসপারের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছে না। তার প্রযুক্তি বুদ্ধি কোনো কিছু কাজে আসছে না। মিস্টার চেন সিং একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে বলল, ফিওনার জন্য সবকিছু ত্যাগ করতে আমি প্রস্তুত। পৃথিবীর সমস্ত প্রাপ্তি আর সফলতা তুচ্ছ যদি আমার নাতনির জীবন বিপন্ন হয়। আলভিরা নিঃশব্দে ঘরের দরজায় এসে দাঁড়ায় প্যাড হাতে এবং কিছু ওষুধ নিয়ে। তার মুখে কোনো কথা নেই, শুধু চোখে চিন্তার রেখা। জ্যাসপার তার দিকে একবার তাকিয়ে মাথা নাড়ে। আলভিরা দ্রুত সবকিছু হাতে তুলে নেয়। জ্যাসপার মুহূর্তের জন্য থেমে গিয়ে ফিওনার রুমের দিকে এগিয়ে যায়। পায়ের পদক্ষেপগুলো ভারী, মনে হচ্ছিল যেন অদ্ভুত দ্বন্দ্বে জড়িয়ে আছি। ফিওনা শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে, অথচ তার প্রতি জ্যাসপারের মনোভাব কঠোর। সে নিজেও বুঝতে পারছে না কেন এই মেয়েটির জন্য কিছু করতে হচ্ছে।
তার হাতে প্যাড আর ওষুধ, কিন্তু মনে এক অজানা প্রশ্ন ভরে আছে। মানব জাতির এ কেমন দুর্বলতা! রুমের দরজার সামনে এসে সে মুহূর্তের জন্য থেমে যায়। এরপর এক গভীর নিঃশ্বাস নিয়ে কক্ষের ভেতর প্রবেশ করে ফিওনার দিকে পা বাড়ায়। মনে মনে প্রস্তুত হয় সে অচেনা মানবীর অনুভূতির মুখোমুখি হতে। জাসপার রুমে প্রবেশ করতে চোখ আটকে গেল ফাঁকা বিছানা দেখে। ফিওনা কোথায়? দৃষ্টিটা দ্রুত ঘুরে গেল বাথরুমের দিকে। দরজা আধ খোলা, ফিওনাকে দেখা গেল স্ল্যাবের ওপর দাঁড়িয়ে, পেছনের দিকে হাত বাড়িয়ে হ্যান্ড ওয়াশে পানি দিয়ে তার রক্তমাখা স্কার্ট ধুচ্ছে। এক মুহূর্তের জন্য জাসপার স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। চোখে বিরক্তির ছায়া ফুটে ওঠে, তবে তার গলা বরফের মতো ঠান্ডা, শক্ত আর থমথমে। তোমার জিনিসপত্র, সে বলল, এক হাতে প্যাড আর ওষুধ এগিয়ে দিয়ে। ফিওনা চমকে উঠল। শাওয়ার বন্ধ করে ধীরে ধীরে নিচে নামতে চেষ্টা করলো। মাথা নিচু করে জাসপারের সামনে এসে দাঁড়ালো, মাটির দিকে তাকিয়ে। ওর শরীর তখনও ক্লান্ত, দুর্বল, কিন্তু মুখে একটা কৃতজ্ঞতার ছাপ ফুটে ওঠে। জাসপার তার দৃষ্টিতে কোনো আবেগ ও সহানুভূতির লেশমাত্র দেখতে চায় না, তবে ভেতরে ভেতরে সে উপলব্ধি করছে এই মানবীর দুর্বলতা তার কাছে এক রহস্যময় বোঝা হয়ে দাঁড়িয়েছে। জাসপার রুম ত্যাগ করার আগ মুহূর্তে ফিওনার কণ্ঠে ভাঙা, ক্লান্ত। শুনুন, ফিওনা ধীরে ধীরে বলল, আমাকে শাওয়ার নিতে হবে, আমার ড্রেস পাল্টাতে হবে। 2 দিন ধরে একই জামা পরে আছি, এখন তো দাগও লেগেছে। আমার অ্যালার্জির সমস্যা আছে, ড্রেস চেঞ্জ না করলে সমস্যা বাড়বে। আর এখানে তো শাওয়ার নিতে পারবো না। জাসপার থমকে দাঁড়ায়, ঘাড় ঘুরিয়ে ফিওনার দিকে তাকায়। তার চোখে গভীর, কিছুক্ষণ তাকিয়ে যেন মানব জীবনের এসব প্রয়োজনীয়তার সামনে সে এক নতুন প্রশ্নের সম্মুখীন হয়েছে। ব্যবস্থা করছি বলে সে সংক্ষিপ্ত অথচ নিশ্চিত ভঙ্গিতে তারপর পুনরায় ঘুরে রুম ত্যাগ করলো। দরজার শব্দটি যেন ফিওনার কানে একাধারে আশ্বাসের প্রতিধ্বনি তুলে দিয়ে গেল। জাসপার দ্রুত লিভিং রুমে প্রবেশ করে সবাইকে একত্রিত করলো। তার চোখে দৃঢ় সংকল্পের ছাপ। গম্ভীর কণ্ঠে বলল, আলবিরা, আমি সিদ্ধান্ত নিয়েছি, এই মানবী মেয়েটা এখন থেকে রুমের মধ্যে বন্দি থাকবে না। সে বাইরে বের হবে, তবে আমাদের নিয়ম মেনে। আর এত দূর থেকে খাবার আনার প্রয়োজন হবে না। আমাদের পৃথিবীতে টিকে থাকতে হলে আমাদের এখানকার খাবারই খেতে হবে। তাই সে মেয়েটাও আমাদের জন্য রান্না বান্না সমস্ত কাজ করবে। এই গ্লাস হাউসের সমস্ত কাজকর্ম তার দায়িত্বে থাকবে। আলবিরার চোখে শঙ্কার ছাপ পড়ল। কিন্তু প্রিন্স, যদি সে পালিয়ে যায়? জাসপার ঠোঁটের কোণে এক নির্মম হাসি ফুটে উঠল। আলবিরা, তুমি কি ভুলে যাচ্ছ আমরা কোথায় আছি? এটা পুষ্পরাজ পাহাড়। এখানে কোনো মানুষ প্রবেশ করতে পারে না। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এই স্থানে আসতে পারেনি। এখান থেকে পালানো তো সহজ নয়, বিশেষ করে যখন এই পাহাড়কে ঘিরে রয়েছে এক গভীর সমুদ্র আর প্রলয়ঙ্কারী জলপ্রপাত। তার কণ্ঠে ছিল এক অমোঘ শক্তি, যেন তার কথায় কোনো প্রতিরোধের সুযোগ নেই। জাসপার তার নির্দেশগুলো একে একে দিতে লাগলো গভীর কণ্ঠে। থারেনিয়াস, তুমি শহরের দিকে যাও, মেয়েদের জন্য কিছু পোশাক জুতা নিয়ে আসো। এই মেয়েটা শাওয়ার নিতে চাচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে ফিরে এসো। তারপর আলবিরার দিকে তাকিয়ে বলে, আলবিরা, তুমি মেয়েটিকে পাহাড়ের ডান পাশে হ্রদে নিয়ে যাবে, ওখানে শাওয়ার নিতে পারবে। আর খেয়াল রাখবে কোথাও যাওয়ার সুযোগ না পায়। জাসপারের কণ্ঠে ছিল অমোঘ আদেশ, যেন প্রতিটি শব্দ অক্ষরে অক্ষরে পালন করা হবে। থারেনিয়াস এবং আলবিরা তারা আদেশ মেনে নীরবে মাথা নাড়ালো। প্রত্যেকে নিজের কাজে বেরিয়ে পড়ল। জাসপার আলবিরাকে নিয়ে ফিওনার রুমের দিকে পা বাড়ালো। আলবিরাও দরজার সামনে দাঁড় করিয়ে জাসপার প্রথমে একাই রুমে প্রবেশ করলো। জাসপারের কণ্ঠে কঠোরতা ছিল, যেন তার প্রতিটি শব্দে ফিওনার কানে শুলের মতো বিঁধছিল।
তিনি ধীরে ধীরে রুমে প্রবেশ করলেন। এ বোকা মানবী, শোনো, তোমার গোসলের ব্যবস্থা হয়ে গেছে। সবকিছু শেষ করে তৈরি হও, তোমার জন্য অনেক কাজ অপেক্ষা করছে। এই গ্লাস হাউসের ধুলো মোছা, পরিষ্কার পরিচ্ছন্নতা, আর আমাদের জন্য রান্নাবান্না করতে হবে। ফিওনা বিস্মিত ভাবে তাকিয়ে রইল। কি, আমি এসব কখনোই করিনি, পারিও না। জাসপার অগ্নিমূর্তি ধারণ করে বলল, তোমার কি মনে হয় আমি তোমার এখানে বসিয়ে বসিয়ে খাওয়াবো? 3 বেলা খাবার এনে দেব? আমি তোমার চাকর নাকি? ফিওনার চোখে অবিশ্বাসের ছাপ ফুটে উঠল, কিন্তু জাসপারের চোখে কোনো দয়া বা নম্রতার লেশমাত্র দেখা যাচ্ছিল না। সে যেন কঠোরতার প্রতিমূর্তি। ফিওনা মনে মনে ভাবতে লাগলো, এই রুমে বন্দি থাকার চেয়ে বাইরে যাওয়াটা অনেক বেশি উপকারী। সুযোগ বুঝে পালানোর পরিকল্পনা সে মনে মনে গঠন করতে থাকে। তার ভিতরে এক অদৃশ্য শক্তির জন্ম নিতে থাকে একটি সাহসী সিদ্ধান্তের প্রবাহ। জাসপার সিগন্যাল পাঠাতে আলভিরা রুমে প্রবেশ করে। জাসপার আলভিরাকে নির্দেশ দেয়। আলভিরা, এই মেয়েটা গ্লাস হাউসের বাইরে হ্রদে নিয়ে যাও। ফিওনা আলভিরাকে দেখে কিছুটা অবাক হয়ে যায়। অতীব সুন্দরী এক রমণী আলভিরা, চোখে মুখে কিছুটা গাম্ভীর্যতা, নবনীতা নিকুঞ্জ পোশাক পরিহিত। মেয়েটির হালকা লুজ সবুজ রঙের গাউন জাতীয় এক পোশাক, ছোট ছোট কাঁধ পর্যন্ত চুল, ধূসর সোনালি রঙের চুল, তবে অদ্ভুত সুন্দর। এই মেয়েটিকে এখানে কেন? ফিওনার কণ্ঠে এক ধরনের বিস্ময় মিশ্রিত হয়। ওর নাম আলভিরা, ও তোমাকে গোসলের জায়গায় নিয়ে যাবে। ফিওনা মনে একরকম দ্বিধা ছিল, একদিকে মুক্তির আশা, অন্যদিকে জাসপারের কঠোর নির্দেশনার ভয়ে। কিন্তু সে জানতো এই সুযোগটা হারানো যাবে না। ফিওনা আলভিরার পেছন পেছন হাঁটতে শুরু করে। ধীরে ধীরে করিডোরের শেষে পৌঁছাতে তার চোখ পড়ল লিভিং রুমের বিস্তৃতি। সেখানে অবস্থানরত গ্লাস হাউসের অভিজাত্য তাকে অভিভূত করে। গ্লাসের দেয়ালগুলো সূর্যের আলোতে রঙিন হয়ে উঠেছে, প্রতিটি কোণ থেকে আলো ঝরে পড়ছে। সবুজ প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে গ্লাস হাউসটি যেন একটি স্বপ্নের রাজ্য। ফিওনা মনে মনে অনুভব করে, এই বিশাল মাউন্টেন গ্লাস হাউসটা সত্যি সুন্দর। এটা তো একদম স্বর্ণের মতো। ফিওনা কৌতূহল সঙ্গে বলব, এভাবে এত বড় জায়গায় সবকিছু এত সুন্দর? ফিওনা মনে মনে আওড়ালো। ফিওনা গাঢ় তাকান দেখে বোঝা যাচ্ছে সে গ্লাস হাউসের প্রতি আগ্রহী। কাঠের সিঁড়ি বেয়ে নেমে লিভিং রুমের চারদিকে পর্যবেক্ষণ করতে করতে ফিওনা গ্লাস হাউসের বাইরে পা রাখল। গ্লাস হাউসের বাইরে যখন ফিওনা পা রাখে তখন সে এক অপূর্ব দৃশ্যের সম্মুখীন হয়। পাহাড়ি মহিমান্বিতভাবে উঁচু, যা মেঘের ওপর প্রসারিত, এবং তার মাথা সূর্যের আলো ঝকমক ঝকমক করছে। চারপাশে সবুজ গাছপালা, যা পাহাড়ের তলদেশে ছড়িয়ে রয়েছে যেন প্রকৃতির চাদরের মতো। সেখানে থাকা ফুলের নানা রং যেন এই প্রকৃতির সৌন্দর্যকে আরো চিত্তাকর্ষক করে তোলে। ফিওনা পা যখন মাটিতে পড়ে তখন সে অনুভব করে মাটিতে তাজা গন্ধ, যেন পাহাড়ের আকাশের বাতাসে তাকে স্বাগত জানাচ্ছে। পাহাড়ের পাথুরে অংশে ছোট ছোট ঝর্ণার পানি ঝরে পড়ছে, তার আওয়াজ যেন প্রকৃতির একটি মধুর সঙ্গীত। অপরদিকে গ্লাস হাউসের বিশাল কাচের দেয়ালগুলো সূর্যের আলোতে ঝলমল করছে, যা পুরো দৃশ্যটি আরো রহস্যময় করে তুলছে। এই পাহাড়ের সৌন্দর্য এবং তার চারপাশে পরিপূর্ণ পরিবেশ ফিওনা এক নতুন অনুভূতির সঙ্গে বেঁধে রেখেছে, যেন সে কোনো ম্যাজিক্যাল জগতে প্রবেশ করেছে। আলভিরা বাম পাশের হ্রদের দিকে এগিয়ে যায়। ফিওনাও তার পেছন পেছন এগিয়ে যায়, হ্রদের দিকে সোজা। মেঘলা পানির মাঝে নিজেরা হারানোর জন্য কিছুক্ষণের হ্রদের পাড়ে দাঁড়িয়ে ফিওনা গভীর চিন্তায় ডুবে যায়। হ্রদের
জলরাশির দিকে তাকিয়ে সে প্রশ্ন করে, আচ্ছা তুমি কি ড্রাগন? আলবেরা সপ্রাণ গলায় উত্তর দেয়, হ্যাঁ আমি সাদা ড্রাগন। ড্রাগন আলবেরা। ফিওনা আর কিছু বলে না, কেবল সেদিকে তাকিয়ে থাকে। তার মনে উদ্ভাসিত হয় এক অদ্ভুত ভাবনা। আগে মনে হতো ড্রাগন কেবল গল্পের কাল্পনিক চরিত্র, আর এখন বুঝতে পারলো বাস্তবে তাদের অস্তিত্ব আছে। আস্তে আস্তে ফিওনা হ্রদে নামতে থাকে। জলটা হালকা ঠান্ডা, কিন্তু সূর্যের তাপে কিছুটা গরম অনুভব হচ্ছে। যখন সে হাঁটু পর্যন্ত ঢুকে পড়ে তখন মনে হয় যেন সে এক নতুন পৃথিবীতে প্রবেশ করছে। ঝর্ণার পানি জমে জমে এই হ্রদ তৈরি হয়েছে, আর ফিওনা যেন সেই জলের সঙ্গে একান্ত হয়ে যায়। আলবেরা হ্রদের কিনারে দাঁড়িয়ে আছে ফিওনাকে পাহারা দেওয়ার উদ্দেশ্যে। হ্রদ খুবই সুন্দর। ফিওনা অবাক হয়ে মনে মনে বলে, পানির স্পর্শ যেন তার চিন্তাগুলোকে পরিষ্কার করে সমস্ত দুর্ভাবনা দূরে ঠেলে দেয়। কোমর পর্যন্ত পানিতে নেমে পড়ার পর ফিওনা ধীরে ধীরে শরীরে পানি লাগাতে থাকে। পানির শীতলতা মনের কিছুটা সতেজতা নিয়ে আসে, যেন এক নতুন সূর্যের আলো তাকে স্পর্শ করছে। সে অনুভব করে এই মুহূর্তে সে শুধু পৃথিবীর একটি সাধারণ মেয়ে, যে এক ভিন্ন জগতে প্রবেশ করেছে। এদিকে থারিনিয়াস পোশাক নিয়ে হাজির। তিনি চুপচাপ পোশাকের ব্যাগগুলো জ্যাসপারের হাতে দিয়ে দেয়। জ্যাসপার পোশাক আর জুতাগুলো ফিওনার রুমে রেখে দেয়। আর অন্য একটি ড্রাগন, যার নাম ডোরাডো, সোনালি রঙের ড্রাগন, থাকে আদেশ দেয়, তুমি গিয়ে ফিওনার রুম পরিষ্কার করে আসো, যেখানে কোনো জিনিস যেন অগোছালো না থাকে। ডোরাডো মাথা নেড়ে সম্মতি জানিয়ে কাজ শুরু করে দেয়। ফিওনা কিছুটা বিচলিত হয়ে উঁচু পানিতে দাঁড়িয়ে আলবেরার দিকে তাকায়। আমি এখনো পোশাক কোথায় পাল্টাবো? আর আমার পোশাক কোথায়? সে প্রশ্ন করে কিছুটা সংকোচ। তোমার পোশাক তোমার কক্ষে, সেখানে তোমার পোশাক পরিবর্তন করতে হবে, আলবেরা সোজা সাপটার উত্তর দেয়। ফিওনা কিছুটা অবাক হয়ে ভাবতে থাকে, কিন্তু তারপর সে পানি থেকে উঠে আসে। প্রাণের স্পর্শে ভিজে থাকা ফিওনা কিছুটা শীতলতার অস্থিরতা অনুভব করে। ফিওনা পানির ভিজে থেকে উঠে এসে হাউজের দিকে অগ্রসর হয়ে আলবেরার সাথে। ফিওনা গোসল করা ভেজা অবস্থায় আলবেরার সাথে গ্লাস হাউসের অভ্যন্তরে প্রবেশ করে। সিঁড়ি বেয়ে নিজের কক্ষের সামনে দাঁড়ায়। দরজা স্লাইড হয়ে খুলতেই ফিওনা ভেতরে প্রবেশ করে, আর তার চোখের সামনে এক অন্যরকম দৃশ্য খুলে যায়। তার কামরাটি পুঙ্খানুপুঙ্খভাবে গোছানো, নতুন চকচকে সফেদ রঙের চাদর, কাচের দেয়ালে সূর্যের আলো মিশে সোনালি আভা ছড়িয়ে পড়েছে। বিছানার ওপর সুশৃঙ্খলভাবে রাখা কয়েকটি সুন্দর ড্রেস এবং জুতা যেন তার জন্য প্রস্তুত। কিছুটা অদ্ভুত অনুভূতি নিয়ে ফিওনা ধীরে ধীরে এগিয়ে যায়। বিছানার কাছে গিয়ে একটি জামা হাতে তুলে নিয়ে সে অনুভব করে যেন একটি নতুন পরিচয়ের রূপান্তরিত হচ্ছে। জামাটি তার হাতে আসতে হালকা উজ্জ্বলতা ও কোমলতা অনুভব করে সে। এরপর একটি প্যাডও নিয়ে তার মন থেকে কিছুটা চিন্তা ভাবনা দূর হয়ে যায়। এখন যেন তার হৃদয় সামান্য প্রশান্তির বাণী বাজতে থাকে। কিছুক্ষণ বাদে জ্যাসপার আলবেরাকে পুনরায় নির্দেশ দিয়ে বলে, আলবেরা তুমি ফিওনার রুমে যাও, তাকে বলো যেন রান্নার প্রস্তুতি নেয়, বাজার কিচেনে রাখা আছে। আলবেরা দ্রুত মাথা নামিয়ে সম্মতি জানায় এবং ফিওনার রুমের দিকে পদক্ষেপ করে। দরজা খোলার পর সে ভিতরে প্রবেশ করে এবং ফিওনাকে দেখার সাথে সাথে গম্ভীরভাবে বলে, ফিওনা, প্রিন্স জ্যাসপার তোমাকে দুপুরে রান্না করার জন্য প্রস্তুতি নিতে বলেছেন। ফিওনা জামাটি পরে কিছুটা আত্মবিশ্বাসী হয়ে ওঠে। সে মাথা তুলে আলবেরার দিকে তাকিয়ে বলে, কিন্তু আমি রান্না করতে পারি না। আলবেরা ধরা গলায় বলল, এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। প্রিন্স আমাকে যা হুকুম করেছে আমি শুধু সেটুকু পালন করতে পারি। আমার সাথে চলো, তোমাকে কিচেনে দেখিয়ে দিচ্ছি। ফিওনা কিছুটা হতাশ হয়ে আলবেরার সাথে পা বাড়ায়।
সিঁড়ি বেয়ে লিভিং রুমে নামার পরে ডান পাশে রয়েছে কিচেন। তার একসঙ্গে রান্নাঘরের দিকে এগিয়ে যায় আর সেখানে পৌঁছে ফিওনা দেখতে পায় মাউন্টেন গ্লাস হাউসের রান্নাঘর, একটি আধুনিক এবং প্রশস্ত স্থান যেখানে সুন্দর এবং কার্যকারিতা একত্রিত হয়েছে। রান্নাঘরের দেয়াল এবং ছাদ সম্পূর্ণ গ্লাসের তৈরি এবং যা প্রকৃতির আলো প্রবাহিত করে এবং চারপাশে পাহাড়ের দৃশ্যকে উন্মোচিত করে। সূর্যরশ্মি রান্নাঘরটিকে উজ্জ্বল করে তোলে এবং প্রতিটি কোণে একটি তাজা ও জীবন্ত পরিবেশ সৃষ্টি করে। রান্নাঘরের কেন্দ্রে একটি বিশাল আয়তাকার কাউন্টার রয়েছে যা সাদা মার্বেল পাথর দ্বারা তৈরি। কাউন্টারের ওপর রাখা আছে নানা ধরনের রান্নার সরঞ্জাম, যেমন হাঁড়ি, কড়াই, প্যান। ডাইনিং এলাকায় পাশে একটি আধুনিক রান্নার কল রয়েছে যা ক্রোমিয়াম লেভার দ্বারা নিয়ন্ত্রিত হয়। কলের নিচে সবজি এবং তাজা সবজি ও মশলা সাজানো আছে যা রান্নার জন্য প্রস্তুত। রান্নাঘরের পাশে একটি বড় পেন্ট্রি রয়েছে যেটার বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। দেয়ালে রয়েছে গাছের টব, সেখানে তাজা হার্বস যেমন তুলসী, ধনে এবং পুদিনা গজিয়ে উঠেছে যা রান্নার জন্য সহজে ব্যবহার করা যায়। রান্নাঘরের প্রতিটি কোণ যেন আধুনিক জীবনযাত্রার সাথে প্রকৃতির স্পর্শ নিয়ে এসেছে। রান্নাঘরে থাকা বড় জানালাগুলো থেকে বাইরে পাহাড়ের সৌন্দর্য দেখা যায় যা রান্নার সময়কে আরো উপভোগ্য করে তোলে। মাউন্টেন গ্লাস হাউসের রান্নাঘর সত্যি একটি স্থাপত্যের নতুন উদাহরণ যেখানে আধুনিকতা এবং প্রকৃতি একসাথে মিলিত হয়েছে। এখানে রান্না করার জন্য একটি আনন্দের উৎসব, সেখানে স্বাদ এবং সৌন্দর্যের একসাথে মিশে যায়। ফিওনা মনে নতুন এক উদ্দীপনা অনুভব করে। সে রান্নাঘরের প্রতি মুগ্ধ হয় যা তার রান্না করার আগ্রহ বাড়িয়ে তোলে। আলভিরা তার পাশে এসে দাঁড়িয়ে বলল, আমি তাহলে আসছি, তুমি কাজ শুরু করো বলে আলভিরা রান্নাঘরে ত্যাগ করে। আলভিরা যাওয়ার সাথে সাথে ফিওনা দৃঢ় সংকল্প নিয়ে রান্নার প্রস্তুতি নিতে লাগলো। ফিওনা রান্নাঘরের সৌন্দর্যে মোহিত থাকলে সে কিয়ৎক্ষণ বাদে অবাক হয়ে যায়। চকিতে রাখা সবজি এবং মশলাপত্রের বিশাল স্তম্ভ দেখে তার মাথায় শঙ্কা জাগে। বিভিন্ন ধরনের অনেক তাজা সবজি, মশলা সুশৃঙ্খল ভাবে সাজানো রয়েছে, যেন কোনো ভিন্ন জগতের খাবারের স্বপ্ন সাজানো হয়েছে। এত সবজি আর বাজার কেন? মনে মনে চিন্তা করে ফিওনা। তার মাথায় একটাই প্রশ্ন, এত কিছু রান্না করতে হবে, কিন্তু আমি তো জানি না কিভাবে রান্না করতে হয়। একটু হতাশায় ভেঙে পড়ে সে। আলভিরা তো কিছুই বলে যায়নি রান্নার জন্য কোনো বিশেষ পদ ঠিক করে দিয়েছে কিনা সে বিষয়ে কিছুই জানায়নি। সে কেবল কিচেন দেখিয়ে দিয়ে বলে, শুরু করো। কিন্তু শুরুটা কিভাবে করবে? ফিওনা মনে মনে বিরক্ত হয়। ফিওনা মনে হয় এখানে অনেক কিছু রান্না করা হবে, অথচ তার হাতে কোনো নির্দেশনা নেই। সে জানে না কোন পদের প্রাধান্য পাবে, কিন্তু শুরু করবে বা কিভাবে সঠিকভাবে প্রস্তুত করবে। ফিওনা এক হাত দিয়ে মাথা চুলকে নেয় আর মনে মনে চিন্তা করে এখন কি করবে, কাকে জিজ্ঞেস করবে। তবে ফিওনা জানে পিছু হটলে জ্যাসপারের হাত থেকে রক্ষা নেই। তাই সে গম্ভীর শ্বাস নিয়ে কিচেনে গিয়ে দাঁড়ায়। ঠিক আছে, একবার চেষ্টা করে বলে সে তাজা সবজিগুলো ঘেঁটে দেখে কোনটি কোন রান্নার জন্য ব্যবহার করা যেতে পারে। আশা জাগা নিয়া চিন্তা তার মনে মনে কেঁদে ওঠে। ড্রাগনদের রান্না খাবার সম্পর্কে কিছু ধারণা নেই তার। মনের মধ্যে বিভিন্ন উপকরণ সমাহার নিয়ে সে একটি পরিকল্পনা তৈরি করতে শুরু করে। ইউটিউব দেখার
উপায় নেই, হাতে স্মার্টফোনও নেই।